দুইটা থাপ্পড় মারলাম নতুন বউকে, তাও আবার বাসর রাতেই। আজকে বিয়ে করে বাসর ঘরেই বউকে মারলাম। ব্যাপারটা জানি কীরকম না। যাই হোক, প্রথম থেকে বলি, বিয়ের সম্পূর্ণ কাজ করে বাসর ঘরে যেতেই আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নেইনি, আমার কাছে আসবেন না। মেনে নেননি কেন? আর এটা বিয়ের আগে বলতেন, তাহলে আমি সবাইকে মানা করে দিতাম। বিয়ের আগে বলা সম্ভব হয়নি, তাই বলাও হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জোর করব না এবং আপনার কাছেও যাব না, কিন্তু একটা কথা, আপনি এখন অজু করে আসবেন আর দুজন একসাথে নফল 2 রাকাত নামাজ পড়ব। আমি আপনাকে মেনেই নেইনি, তাহলে আপনার সাথে নফল নামাজ পড়বো কেন? এত কথা বলেন কেন? যা বলছি তাই করো। করব না। 2টা মেরে বললাম, যা অজু করে আয়। পানিযুক্ত চোখ নিয়ে অজু করতে গেল। অজু করে আসলে নফল নামাজটা পড়ে নিলাম আর বললাম, এই যে শুনেন, থাপ্পড় মারার জন্য দুঃখিত। সীমা কোনো কথা বলল না, সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমিও আর কিছু বললাম না। আমার বাসায় বড় লোকদের মতো সোফা নেই, তাই মেঝের উপর চাদর বিছিয়ে শুয়ে পড়লাম। আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমার নাম মোহাম্মদ ফররুক আহমেদ শুভ। আমি মাদ্রাসার চাকরি করি এবং বাচ্চাদের আরবি প্রাইভেট পড়াই। আমি এতিমখানায় মানুষ হয়েছি, তাই পরিবারের কেউ নাই। চাকরি ও প্রাইভেট পড়িয়ে মাস শেষে দেখা যায় 15,000 টাকার মতো হয়। আবার মসজিদের ইমামতিও করি। চেহারা তেমন ভালো না, মুখ ভরা দাড়ি, দেহের রং কালো। আর গল্পের নায়িকা সীমা মডার্ন মেয়ে, গায়ের রং ফর্সা, অনেক সুন্দর দেখতে। ওর বাবা অনেক ধনী, আর যে মসজিদে ইমামতি করি সেই মসজিদের সভাপতি। আর এই কারণেই আমাদের বিয়েটা উনি দেন আর আমি না করিনি। অনেক কথা বললাম, এবার গল্পে আসা যাক। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে নামাজ পড়লাম, পরে কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করলাম। ওইদিকে সীমা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি হালকা নাস্তা করে মক্তবে পড়াতে গেলাম। সেখান থেকে আসলাম 7:30-এ। এসে দেখি সীমা এখনও ঘুমিয়ে আছে। তাকে ডাক দিয়ে বিরক্ত করলাম না, এতিম মানুষ, তাই রান্না করতেই পারি, তাই চলে গেলাম। রান্না করলাম মাংস। রান্না করে খাওয়া সেরে গোসল করে রুমে গেলাম, যেয়ে দেখি সীমা কান্না করছে। ওই দিকে মনোযোগ না দিয়ে বললাম, আমি রান্না করে রাখছি, খেয়ে নিতে পারেন। আর যদি না খান তাহলে অসুস্থ হয়ে পড়বেন, পরে আবার আমারই সেবা করতে হবে, তাই খেয়ে নিলে খুশি হব। আমি মাদ্রাসায় গেলাম, ফিরতে দেরি হবে, এই বলে চলে আসলাম। অন্যদিকে সীমার অনেক ক্ষুধাও লাগছে, তাই দেরি না করে রান্নাঘরে গিয়ে দেখে মাংস রান্না করেছি, তাই তার খিদা দ্বিগুণ হয়ে গেল। আসলে মাংস তরকারি অনেক টেস্টি হয়েছিল, তাই আর দেরি না করে খাবারটা খেয়ে নিল। খাওয়া শেষ করে সীমা ভার্সিটিতে গেল। যাওয়ার পরে ওর বান্ধবী বলল, কি রে, একাই বিয়ে করলি? দাওয়া তো দিলি না। তো বল, দুলাভাই দেখতে কেমন? একদমই বিশ্রী, মুখ ভরা দাড়ি, দেখতেই কিরকম দেখা যায়। আমার জীবনটাই শেষ হয়ে গেছে ওর সাথে বিয়ে হয়ে। ডিভোর্স নিয়ে নিব। বাদ দে, চল ক্লাসে যাই। সব ক্লাস শেষ করে বাসায় চলে আসে। আমি এখনও যাইনি। আমার একটা সাইকেল আছে, যেটা দিয়ে আমি চলাফেরা করব। আমি সাইকেল চালাচ্ছি আর ভাবছি, আমার বউকে নিয়ে কত স্বপ্ন ছিল, যেগুলো একটা পূরণ হলো না। আমি বাড়িতে গেলাম, গিয়ে সীমা বসে কার সাথে ফোনে কথা বলছে। শুনতে পেলাম চেহারা একবারই বিশ্রী, মুখ ভরা দাড়ি, মনে হয় অ্যামাজন জঙ্গল, আর কি ঢিলেঢালা পোশাক পরে, আর আমার তাকে দেখলেই বমি আসে। আমি এসব শুনে ভাবলাম হয়তো আমার কথাই বলছে, সে বলারই কথা। আমি মনে মনে হাসলাম আর বললাম, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। পিছন থেকে আমি একটু কাশি দিলাম। সে পিছনে তাকিয়ে আমাকে দেখে কলটা কেটে দিল। আপনার সাথে কিছু কথা আছে। বলেন। আমার ডিভোর্স চাই। আমি ডিভোর্স দিতে পারবো না, আর আপনি আমাকে ডিভোর্স দিয়েন। ওকে। এখন কেউ কারোর সাথে কথা বলি না, খুব প্রয়োজন ছাড়া। আর রান্নাটাও আমারই করতে হয়, আর সীমা শুধু খায়। আমার ভালোই লাগে, তাকে না পেলাম, তাকে তো নিজের হাতে রান্না খাওয়াতে পারছি, এটাই সান্ত্বনা। প্রিয় জিনিসটা পাইনি। আল্লাহ বলেন, তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছো যা তোমার জন্য অকল্যাণকর। এদিকে সীমা উকিলের সাথে কথা বলেছে 2 মাস সময় লাগবে ডিভোর্সের কাজ কমপ্লিট করতে। তার মানে 2 মাস একসাথে থাকতে হবে। 15 দিন আছে আর ডিভোর্সের। এরই মধ্যেই ওদেরই ভার্সিটিতে অনুষ্ঠান আয়োজন করা হয়।